এখন শুনতে পাচ্ছ কিনা? হ্যাঁ, এখন শোনা যাচ্ছে শিক্ষার্থীরা। হয়তো যান্ত্রিক কোনো ত্রুটি ছিল। তো ঠিক আছে, আমি আবার প্রথম থেকে বলছি। দেখো, বেশি একটু দূর আমরা পড়াইনি। আমি আবার একটু প্রথম থেকে আলোচনা করছি, তোমরা আশা করি লেখাটা আছে বুঝতে পারবে। এখানে দেখো, আমাদের যে দ্বিপদী বিস্তৃতি, আমরা এখনও পুরাণ পড়াতেই আছি। a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n। শিক্ষার্থীরা, এখানে যে এই বিস্তৃতিটা আমি গত ক্লাসে দেখিয়েছিলাম। তাহলে প্রথম পদের সর্বোচ্চ পাওয়ার n, দ্বিতীয় আর এখানে দ্বিতীয় পদের পাওয়ার হচ্ছে 0 ছিল। তারপরে এনসি 0 ছিল, এনসি 0-র মান 1, তাই আমি এটা বিস্তারিতটা দেখাইনি। তারপরে এনসি 1 দ্বিতীয় পদের সহগ, এবং প্রথম এখানে যে এ প্রথম পদ, এটা তো বিস্তৃতির দ্বিতীয় পদ, আর এখানে প্রথম পদ এ, দ্বিতীয় পদ এক্স। প্রথম পদের সর্বোচ্চ পাওয়ার থেকে 1 কম হয়, আর দ্বিতীয় পদের পাওয়ার বাড়তে থাকে। এখানেও দেখো, তৃতীয় পদের সর্বোচ্চ পাওয়ার কমছে এবং দ্বিতীয় পদের একটি পাওয়ার বাড়ছে। এভাবে করে আমরা যে পদটি পেয়েছি সেটি হচ্ছে সাধারণ পদ। তো সাধারণ পদ, এই যে এটি হচ্ছে এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার। এই ছোট্ট কথাটি তুমি যদি মনে রাখতে পারো, তাহলে তুমি মনে করলে এই অধ্যায়ের 90% বা 95% অঙ্ক তুমি সলভ করতে পারবে। তো শিক্ষার্থীরা লক্ষ্য করো, 90% অঙ্ক। এখন আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে সাধারণ পদ, এই সাধারণ পদটি কততম পদ, এটি আগে বোঝাটা খুব জরুরি। দেখো, আমাদের যে প্রথম পদ আছে, বিস্তৃতির প্রথম পদ। কার প্রথম পদ? বিস্তৃতির প্রথম পদ। সেটি আছে কি? এ টু দি পাওয়ার এন। এটাকে আমরা লিখতে পারি এন সি 0 ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0। তাহলে দেখো, তাহলে প্রথম পদ মানে হচ্ছে, প্রথম পদকে আমরা এভাবে লিখতে পারি। দেখো, লক্ষ্য করো, আমি এখানে লিখছি বিস্তৃতির কমা প্রথম পদ ইকুয়াল টু, বা এখানে আমরা বা দিতে পারি 0 প্লাস 1 তম পদ। 0 প্লাস 1 তম পদ, প্রথম পদ বা 0 প্লাস 1 তম পদ আমরা লিখতে পারি এ টু দি পাওয়ার এন। এটা দেওয়া আছে। তাহলে এটা কিভাবে লিখতে হয়? এনসি 0 এ টু দি পাওয়ার এন মাইনাস 0 এক্স টু দি পাওয়ার 0। তাহলে আমরা যদি সাধারণ পদের সাথে তুলনা করি, তাহলে দেখো আর এর মানটি 0। এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। তাহলে 0 প্লাস 1 তম পদ, প্রথম পদ হচ্ছে 0 প্লাস 1 তম পদ। তাহলে দেখো, দ্বিতীয় পদটা আমরা লিখি। দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি 1 প্লাস 1 তম পদ। এটি আছে কি? এন সি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1। আশা করছি বুঝতে পারছো। এন সি আর তাহলে মিলালে আমরা এন সি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর। তাহলে এখানে এই যে দ্বিতীয় পদ মানে হচ্ছে 1 প্লাস 1 তম পদ। তাহলে একইভাবে আমাদের এটি আছে তৃতীয় পদ। তাহলে তৃতীয় পদ কী হবে? 2 প্লাস 1 তম পদ সমান সমান এন সি 2 এ টু দি পাওয়ার এন মাইনাস 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। তাহলে দেখো এনসিআর। তাহলে এবার তোমরাই বলো, আমাকে অ্যান্সার করো যে এনসিআর মানে সাধারণ পদটি কততম পদ? তোমরাই আমাকে উত্তর করো, সাধারণ পদটি কততম পদ? আশা করছি তোমরা উত্তরটি করতে পারবে। আমাকে একটু বলো, এনসিআরটি কততম পদ? এনসিআরটি কততম পদ একটু আমাকে জানাও প্লিজ।
এনসিআর কততম পদ। আবারই বলছি, প্রথম পদ 0+1তম পদ, 0+1তম পদ। দেখো প্রথম পদে আর এর মান 0, দ্বিতীয় পদ 1+1তম পদ, এখানে আর এর মান 1, আর তৃতীয় পদ 2+1তম পদ। তাহলে আমাদের সাধারণ পদটি কততম পদ? সাধারণ পদটি কততম পদ একটু জানাও প্লিজ, সাধারণ পদটি কততম পদ? কি জানি তোমাদের কমেন্ট তো আসছে, কিন্তু তোমরা আমার প্রশ্নের উত্তরটি দিতে পারছো না। বোঝোনি কি? আমাকে একটু জানাবে প্লিজ। গুড, একজন উত্তর করেছো R+1তম পদ, ভেরি গুড। আদিবা সুলতানা যে আইডি, সে অ্যান্সার করেছে R+1তম পদ। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রথম পদ যদি 0+1তম পদ হয়, প্রথম পদ 0+1তম পদ, দ্বিতীয় পদ মানে যে পদসংখ্যা, প্রথম পদসংখ্যা, তাহলে সেটা হবে 0+1। তারপরে দ্বিতীয় পদসংখ্যা, দ্বিতীয় হচ্ছে 1, মানে যততম পদ তার এক আগে, তাহলে 1+1। তৃতীয় পদ হচ্ছে তৃতীয়, তাহলে তার আগে 2+ তৃতীয়র আগে, 3-এর আগে কত? 2, তাহলে 2+1তম পদ। তাহলে সাধারণ পদ কিন্তু R+1তম পদ, সাধারণ পদ হচ্ছে R+1তম পদ। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন আমি বোর্ডটি ক্লিন করে দিচ্ছি। এখন আমি তোমাদের যেটি শিখাবো সেটি হচ্ছে এই সাধারণ পদটি কিভাবে ভাঙতে হয়। আমি গতদিন দেখিয়েছিলাম ভাঙা উত্তরটি, কিন্তু সেটি কি করে হয় সেটি কিন্তু আমি দেখাতে পারিনি। তো সেটি এখন আমি আজকে দেখাবো যে কি করে R+1তম পদটি তোমার ভাঙতে হয়। যদি তোমাকে কখনো প্রশ্ন বলে যে এততম পদটি বের করো, সেটা ক্ষেত্রে তুমি অবশ্য পারবে, এনসিআর দিয়েই পারা যাবে। তারপরও এনসিআরটা কী করে ভাঙে সেটা আমরা দেখছি। তাহলে আমাদের সাধারণ পদ, সাধারণ পদ এটাকে অনেক সময় অনেকে এভাবে লেখে R+1 = NCR a টু দি পাওয়ার, এখানে বিস্তৃতি কি A+X হোল টু দি পাওয়ার N এর বিস্তৃতির সাধারণ পদ হচ্ছে a টু দি পাওয়ার N-R ইন্টু X টু দি পাওয়ার R। তাহলে আমি একটু সাইড করে লিখছি, আমার বোর্ডটি ছোট। তাহলে এনসিআর হচ্ছে ভাঙে হচ্ছে এভাবে, দেখো ফ্যাক্টোরিয়াল N, প্রথমে আমরা ভাঙি ফ্যাক্টোরিয়াল N ফ্যাক্টোরিয়াল R ইন্টু N-R ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল N ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল R ইন্টু N-R, এটি বিয়োগ এটি ফ্যাক্টোরিয়াল, ইন্টু a টু দি পাওয়ার N-R ইন্টু X টু দি পাওয়ার R। এবার আমাদের এটি ভাঙার বিষয়। তাহলে এটি আমরা ভাঙতে গেলে লক্ষ্য করো কি করব। যেহেতু ফ্যাক্টোরিয়াল N মানে n সংখ্যক স্বাভাবিক সংখ্যার গুণফল, কিন্তু এই গুণফলটা আমরা n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, কিন্তু স্বাভাবিক সংখ্যা সাধারণত আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 এভাবে করে আমরা উৎপাদকগুলো কাউন্ট করে থাকি। কিন্তু শিক্ষার্থীরা, তাহলে তুমি ফ্যাক্টোরিয়াল N ভাঙার সময় কিন্তু এই n থেকে আমাদের মানে 1-এর দিকে যেতে হবে, মানে পিছন দিকে যেতে হবে। n এর মান যদি 7 হয় তাহলে তোমাকে 7 6 5 মানে এগুলো গুণন করে পর ধারাবাহিক গুণন, মানে 7 থেকে শুরু করে 7-এর পর আগের সংখ্যা 6, তারপরে 5, তারপরে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, এভাবে করে যেতে হবে। তাহলে এভাবে করে যেতে হলে তোমরা নিশ্চয়ই এটি আমরা বিন্যাসে এটি শিখিয়েছি। তাহলে আমরা n এর আগের উৎপাদকটা কি N-1, তার আগের উৎপাদক N-2। তাহলে এটি যদি 7 হয় তাহলে দেখো 7 - 1 হবে 6, তাহলে 7 - 2 হবে 5। তারপরে এভাবে করে উৎপাদক, এখানে কিন্তু উৎপাদকগুলো আছে, এখানে এভাবে করে আমাদের দেখো লাস্টেরটা তো 1 হয়, কিন্তু এখানে আমরা লাস্ট পর্যন্ত যাব না। কেন যাব না? কারণ নিচে আমাদের N-R ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে N-R ফ্যাক্টোরিয়াল পর্যন্ত গিয়ে আমরা থামবো। এখানে ফ্যাক্টোরিয়াল দিয়ে থামতে হবে, কারণ আমরা এটা শেষ করব না, কারণ নিচে আমাদের ফ্যাক্টোরিয়াল আছে। তাহলে ফ্যাক্টোরিয়াল এর নিচের ফ্যাক্টোরিয়াল আরটাকে আমরা কোনো চেঞ্জ করব না, যেভাবে আছে সেভাবেই রাখবো। কারণ আমাদের অঙ্কের ক্ষেত্রে এখানে হয়তো মান থাকবে না, মান না থাকলে যে এভাবে উত্তরটা রাখবো। আর নিচে আছে N-R ফ্যাক্টোরিয়াল। তাহলে লক্ষ্য করো
এখানে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল কাটা যায়, কিন্তু কাটা যাওয়ার আগে তাহলে এর আগে এখানে তো আমি শুধু যদি কেটে দিয়ে, ভালো করে লক্ষ্য করো তোমরা বিষয়টি কিন্তু বুঝার ব্যাপার আছে। এটি যদি আমরা কেটে দিয়ে n মাইনাস, আচ্ছা এটি যদি কেটে দিয়ে আমরা যদি লিখি তাহলে তোমরা স্বাভাবিকভাবে লিখবে n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু, এভাবে করে তুমি ডট ডট দেখিয়ে যাবে। তাহলে তা তো দেখালে হবে না, কারণ তখন দেখা যাবে তোমরা বুঝবে যে সেটি ইনফিনিটি, কিন্তু আসলে তা না। তাহলে এর আগের উৎপাদকটি কোনটি, সেই কাটার আগে আমরা সেই বিষয়টি বের করব। n ইন্টু n মাইনাস ওয়ান n মাইনাস টু আপ টু ডট ডট, ঠিক এইটার আগের উৎপাদক কি? এখানে দেখো এর আগের উৎপাদকটা হচ্ছে এরকম যে n মাইনাস আর মাইনাস ওয়ান, এখানে আমি একটি সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করছি, আর এখানে এ টু দি পাওয়ার n মাইনাস আর ইন্টু এক্স টু দি পাওয়ার আর আছে, তারপরে n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, নিচে ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এ টু দি পাওয়ার n মাইনাস আর এক্স টু দি পাওয়ার আর। আশা করছি বিষয়টি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা তোমরা n মাইনাস ওয়ান কেন লিখেছ আমি বুঝতে পারছি না। আমি তোমাদের কাছে প্রশ্ন করেছিলাম যে সাধারণ পদ কততম পদ? উত্তরটি কিন্তু আর প্লাস ওয়ানতম পদটি সঠিক। কেউ কেউ n মাইনাস ওয়ান লিখেছ, এটা কি জন্য লিখেছ আমি বুঝতে পারছি না। যদি সাধারণ পদ হিসাবে লিখে থাকো তাহলে সাধারণ পদের পদ সংখ্যা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। সাধারণ পদের পদ সংখ্যা হচ্ছে আর প্লাস ওয়ানতম পদ। এটি টি আর প্লাস ওয়ান তুমি লিখতেও পারো, নাও লিখতে পারো। তুমি এখানে সাধারণ পদ না লিখে সরাসরি আর প্লাস ওয়ানতম পদও লিখতে পারো। তো যাই হোক, n মাইনাস ওয়ান কেমন লিখেছ সেটা আমি বুঝিনি। যাই হোক, তাহলে এই যে এন সি আর ভাঙে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল আর n মাইনাস আর ফ্যাক্টোরিয়াল, ওপাশে যা আছে তা থাকলো। এবারে এটাকে ফ্যাক্টোরিয়াল nকে আমরা ভাঙছি, ততটুকুই পর্যন্ত ভাঙবো, নিচে যে উৎপাদক ফ্যাক্টোরিয়ালটি আছে সেটি যেন কাটা যায়। কিন্তু কাটা যাওয়ার পর কাটাকাটি আমি যদি ইমোশনালি করে দিই তাহলে এখানে তুমি কি লিখবে, এটা তখন এখানে তুমি কোন উৎপাদকটি তোমাকে দেখাতে হবে, শেষ উৎপাদকটি দেখাতে, কাটাকাটি গিয়ে যে শেষ উৎপাদক থাকে সেটি দেখাতে হবে। তাহলে শেষ উৎপাদক তুমি যদি না দেখাও তাহলে তো এটি ইনফাইনাইট বুঝাবে, কিন্তু এখানে ইনফাইনাইট বুঝালে চলবে না। তাহলে কি করতে হবে, এর আগের উৎপাদকটি আমাদের বের করতে হবে। তো আমি মুছে দিচ্ছি, উপরের দিকে মুছে দিচ্ছি। দেখো এবার আমি কি করছি, এটিকে ক্যালকুলেশন করছি। তো আমরা ইচ্ছা করলে এবার এটি কেটে দিতে পারি, কেটে দিয়ে আমার যা থাকছে আমি লিখে দিতে পারি n ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু আপ টু ডট ডট। আমাদের শেষ উৎপাদকটা হচ্ছে এটি। আমি একটু কাটা চিহ্নটা তোমাদের লাল কালি দিয়ে বুঝাচ্ছি। এটি কাটা যাবে, কাটা গিয়ে কি হবে, আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। কমেন্ট ফ্যাক্টোরিয়াল ভেঙেছে মনে হয়। যাই হোক, এখন আমরা আগাই, আমাদের টাইম চলে যাচ্ছে। এমনিতেই সাউন্ড শোনা যাচ্ছিল না বলে কিছু সময় নষ্ট হয়ে গিয়েছে আমাদের একটুখানি দেখে নেই আমাদের পরবর্তী ক্লাসটা কি। একটু আমি ক্লাস টাইমটা যদি তোমাদের পরবর্তী ক্লাসটা কি, আমার পরের ক্লাসটা কোন সাবজেক্টের ক্লাস শিক্ষার্থীরা? আমার পরের ক্লাস মনোবিজ্ঞান ক্লাস। তো আমরা একটু ক্লাসটি টানবো, যাদের ম্যাথ আছে তারা একটু উপস্থিত থাকবে। আমি সম্ভব যেটুকু আমার আজকে ক্লাস করানোর জন্য প্রিপারেশন, তোমরা একটু উপস্থিত থাকবে কষ্ট করে। তো লক্ষ্য করো আমাদের পরবর্তী এখানে যে এই উৎপাদকটি আছে n মাইনাস
লক্ষ্য করো এখানে এই মাইনাস, তাহলে এখানে মাইনাসটা আমরা যদি ব্র্যাকেটটা উঠিয়ে দেই, এই ব্র্যাকেটটা যদি উঠিয়ে দিই তাহলে কি হয় আর, তাহলে মাইনাস আর, আর এখানে যে এই মাইনাসে আর এই মাইনাসে কি হবে প্লাস, তাহলে +1। তাহলে এখন আমাদের এটি তো কাটা চলে গেল, শেষ উৎপাদক n মাইনাস আর +1। এবার তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো গত ক্লাসে আমি এই লাইনটি লিখেছিলাম যে কিন্তু কিভাবে হলো সেটি আমি ব্যাখ্যা করার মতো টাইম পাইনি। a⁴ আর n, এখানে একটু জায়গা চাপাই লিখি, শিক্ষার্থীরা জায়গা হচ্ছে না, ইকুয়াল টু n ইন্টু n মাইনাস 1 n মাইনাস 2 আপ টু ডট ডট n মাইনাস আর প্লাস 1 ইন্টু a⁴ n মাইনাস আর ইন্টু x⁴ r ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল আর। এটি হচ্ছে আমাদের সাধারণ পদ, যেটি তাকে ভাঙলে আমরা এই লাইনটি পাই। তো প্রথম প্রশ্নমালায় অর্থাৎ 5A বা 5.1 এই প্রশ্নমালা আমরা করার সময় এই যে NCR এর জন্য যে সাধারণ পদ বা r+1তম পদের জন্য আমরা যে প্রথম যে লাইনটি লিখেছিলাম NCR ইন্টু a⁴n মাইনাস আর ডিভাইডেড বাই সাধারণ পদের জন্য আমরা লিখব NCR ইন্টু a⁴n মাইনাস আর ইন্টু x⁴r। এটি দিয়েই আমরা অঙ্ক শুরু করব এবং এই প্রশ্নমালা অঙ্ক আমাদের মান অনুযায়ী ক্যালকুলেশন করলে সমাধান হয়ে যাবে। আমি পরবর্তীতে যেদিন অঙ্ক দেখাবো সেদিন তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। আর যখন আমাদের দ্বিতীয় প্রশ্নমালায় এই অঙ্ক আমাদের 5B বা 5.2 বইয়ের অবস্থান অনুযায়ী দ্বিতীয় প্রশ্নমালায় যখন আমরা অঙ্কগুলো করব তখন ওই সূত্র আর কার্যকারী হবে না, তখন এই সূত্রটি সাধারণ পদ হিসাবে ব্যবহার করতে হবে। এজন্য আমি এখনই ভেঙে তোমাদের দেখিয়ে দিলাম যে আসলে সাধারণ পদটি কি করে বের করতে হয়। এবার আমরা আলোচনা করব শিক্ষার্থীরা মধ্যপদ। তোমাদের এই যে এই প্রশ্নমালায় যে শিক্ষণফল অনুযায়ী যে অঙ্কগুলো আছে বা যে প্রশ্নগুলো তোমাদের সলভ করতে হবে তার মধ্যে একটি হচ্ছে এক্স বর্জিত পদ নির্ণয় করা। সেখানে আমাদের সাধারণ পদের ব্যবহার আছে। মনে করো x⁴ কোনো কিছু 10 বা 15 বা 21 ইত্যাদি বা 20 এই টাইপের অঙ্ক আসবে যে এত একটা রাশি দ্বিপদী রাশি দেওয়া থাকবে, এত এর বিস্তৃতিতে x⁴ সাপোজ 21 x⁴ এর কি সহগ নির্ণয় করো। তারপরে তোমাদের অঙ্ক থাকতে পারে একটি দ্বিপদী রাশি দিয়ে তোমাদের বলা হলো যে এই দ্বিপদী রাশিটির হয়তো বলা হলো যে 22তম পদটি নির্ণয় করো। তাহলে 22তম পদ যখন নির্ণয় করবে তখন তুমি বলবে কি 21 + 1তম পদ, আর সেখানে তুমি 21 আর এর মান হিসাবে 21 ব্যবহার করবে, আর n এর মান হিসাবে তোমার যে দ্বিপদী রাশিটি দেওয়া থাকবে সেই রাশির উপর একটি পাওয়ার থাকবে, n এর মান দেওয়া থাকবে, তখন তুমি অঙ্কটা করতে পারবে। বইয়ের উদাহরণে কিছু অঙ্ক দেওয়া আছে তোমরা দেখবে। তো আমি আজকে আমাদের টাইম প্রায় এগিয়ে যাচ্ছে। তো মধ্যপদটা কি বা মধ্যপদ কিভাবে হয় আমরা জানি। মধ্যপদ কি? মধ্যের পদ। মধ্যপদ এই ধরনের কিছু অঙ্ক থাকবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, পরীক্ষায় খুব গুরুত্ব সহকারে আসে। তো মধ্যপদের বিষয়টি শিক্ষণফলটি আলোচনা করে আমি আজকে আমার ক্লাস শেষ করব যতক্ষণ লাগে। তো তোমরা লক্ষ্য করো মধ্যপদের বিষয়টি এখন আলোচনা করব। তো সাধারণভাবে আমি দুটোর খুব জানা সূত্র আমি প্রথমে লিখব। মনে করো a + x আমরা লিখব হোল স্কোয়ার। এটা কি তোমরা তো জানো, a² + 2ax + b²। আর একটি লিখব a + x হোল কিউব। এটা কি a³ + 3a² b + 3ab² + b x³ সরি শিক্ষার্থীরা, সূত্র মুখে তো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। x³ সূত্র দুটি তোমাদের চেনা। এখন লক্ষ্য করো n এর এখানে কি n এর দ্বিপদী রাশিতে n = 2, দ্বিপদী রাশিটাতে কি আছে n = 2, পদ সংখ্যা কয়টি? 1 2 3, তাহলে 3টি।
এন এর মান 2, 2টা কি জোড়, এখানে জোড় বিজোড়ে খেলা। এন এর মান 2 মানে 2 আমরা জানি জোড় সংখ্যা। পদের সংখ্যা আছে কয়টা? 3টি। তাহলে মধ্যে কয়টি পদ পাবো আমরা? একটি। তাহলে মধ্যপদ একটি। তাহলে কততম পদটি মধ্যপদ? এখানে দ্বিতীয় পদ। মধ্যপদটি দ্বিতীয় পদ। দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি 2/2 + 1 = 1 + 1 তম পদ। ভালো করে লক্ষ্য করো, বিষয়টি বুঝেছো কিনা আমাকে একটু জানাবে। আমরা যে সূত্রটি লিখেছি খুবই চেনা সূত্রের এখানে এন এর মান কত? জোড় সংখ্যা 2, পদ সংখ্যা সেই ক্ষেত্রে থাকে কয়টি? 3টি, মানে বিজোড়। পদ সংখ্যা এন এর মান জোড়, পদ সংখ্যা বিজোড়। তাহলে সেই ক্ষেত্রে মধ্যপদ হয় একটি। মধ্যপদটি হয় দ্বিতীয় পদ, মানে এটার জন্য দ্বিতীয় পদ। তাহলে দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি, আমি এখানে আমার মনে হচ্ছে জায়গা হচ্ছে না, এটি আমি একটু মুছে দিয়ে আবার লিখবো একটু পরে। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে দ্বিতীয় পদ মানে এত প্লাস এততম পদ। তাহলে সূত্র দাঁড়াচ্ছে এন জোড় সংখ্যা হলে সূত্র এন জোড় সংখ্যা হলে মধ্যপদ হয় একটি। এক্ষেত্রে কি হচ্ছে? n/2 + 1 তম পদটি মধ্যপদ। n জোড় সংখ্যা হলে মধ্যপদ হয় একটি। এক্ষেত্রে n/2 + 1 তম পদটি মধ্যপদ হয়। অতএব মধ্যপদ মানে এটা হচ্ছে কততম পদ, মধ্যপদটা না কিন্তু, মানে কততম পদটি মধ্যপদ। তাহলে এত n/2 + 1 তম পদটি মধ্যপদ। তাহলে অতএব মধ্যপদ হচ্ছে NC। এখানে লক্ষ্য করো, সাধারণ পদের সাথে যদি আমরা তুলনা করি তাহলে r এর মান n/2। সাধারণ পদের সাথে যদি তুলনা করি তাহলে r এর মান n/2। এটি হচ্ছে r + 1 তম পদ n/2। সাধারণ পদের সাথে তুলনা করলে r এর মান n/2। তাহলে NC n/2 ইন্টু এই সূত্রের a⁴ মানে এখানে যদি n হয় a⁴n - n/2 ইন্টু x⁴n/2। তোমরা শুধুমাত্র সাধারণ পদটি মনে রাখবে, এটা কোনোভাবেই মুখস্থ করার দরকার নেই। বিষয়টি বুঝেছো কিনা বলো। আমি একটি জানা ছোট্ট উদাহরণ দিয়ে দেখালাম যে n এর মান জোড় সংখ্যা, এই ক্ষেত্রে পদ সংখ্যা 3টি, n এর মান জোড় সংখ্যা 2, পদ সংখ্যা সেই ক্ষেত্রে বিজোড় সংখ্যা। জোড় সংখ্যা n এর মান হলে পদ সংখ্যা বিজোড় সংখ্যা, মধ্যপদ হয় একটি। মধ্যপদটি এখানে আছে দ্বিতীয় পদ, তাহলে সেটাকে আমরা দ্বিতীয়কে লিখতে পারি 2/2 + 1 অর্থাৎ 1 তম পদ। 1 + 1 তম পদ হচ্ছে দ্বিতীয় পদ। তাহলে সূত্র দাঁড়াচ্ছে n জোড় সংখ্যা হলে মধ্যপদ হয় একটি। এক্ষেত্রে n/2 + 1 তম পদটি মধ্যপদ। তাহলে সেই মধ্যপদ তম পদটি মধ্যপদ। তাহলে মধ্যপদটি হবে, আমরা সেই সাধারণ পদ বা r + 1 তম পদের সূত্রটাই ব্যবহার করব। NCR, r এর মান হচ্ছে n/2, a⁴n - r, r এর মান n/2।
2 ইন্টু এক্স টু দি পাওয়ার এন বাই 2 ব্যবহার করে দিবে, আবার বাকি ক্যালকুলেশন করবে, মধ্যপদ বেরিয়ে যাবে। তুমি এন এর মান 4 দিয়ে আমরা একটু দেখাই, দেখো মধ্যপদ একটি হয় কি না। তাহলে এ প্লাস এক্স হোল টু দি পাওয়ার 4 এরকম হলে আমাদের কি এ টু দি পাওয়ার 4 প্লাস এনসিআর এনসি 1 এ টু দি পাওয়ার এন মাইনাস 1 মানে 3 ইন্টু এক্স প্লাস এনসি 2 এ টু দি পাওয়ার সরি এনসি এন হবে না এখানে 4, এনের মান তো 4 আছেই, 4c1 এটি 4c2 এ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4c3 এ ইন্টু এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে দেখো 1 2 3 4 5 আমরা পদ সংখ্যা পেলাম 5টি। তাহলে মধ্যপদ হচ্ছে কোনটি? এই যে তখন তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ, 1 2 3 তৃতীয় পদ হচ্ছে মধ্যপদ। তাহলে কি হচ্ছে এন মানে তৃতীয় পদ মানে কি? তৃতীয় পদ মানে 2 প্লাস 1, তাহলে এন এর মান 4, তাহলে 4/2 প্লাস 1 তম পদ সমান সমান 3 প্লাস 1 তম পদ, এটি হচ্ছে মধ্যপদ। আশা করছি বুঝতে পেরেছো। 2 প্লাস 1 তম পদ মানে তৃতীয় পদটি মধ্যপদ। তাহলে নির্ণয় মধ্যপদটা কি হবে? তাহলে আমি এদিকে মুছে দিচ্ছি, আমরা সূত্রের সাথে এটি মিলাচ্ছি। লক্ষ্য করো নির্ণয় মধ্যপদটা তাহলে কি হবে। অতএব এটা যে মধ্যপদ সেটি আমি প্রমাণ দেখাবো এখন। অতএব মধ্যপদ সমান সমান কি হচ্ছে তৃতীয় পদ। তাহলে এন আমাদের এর মান হচ্ছে যে পাওয়ার হচ্ছে এন, এন এর মান 4, সি কত 4c এনসিআর 4c আর এর মান 2 এনসিআর, এই সাধারণ পদ মানে এই সূত্র ব্যবহার করে সাধারণ পদ এনসিআর আর এর মান হচ্ছে 2, তাহলে ইন্টু এ টু দি পাওয়ার এন মানে 4 মাইনাস কত 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 2। তাহলে এটি ক্যালকুলেশন করলে 4c2 এ স্কোয়ার এক্স স্কোয়ার। দেখো নিশ্চয়ই তোমরা এটির সাথে এটির মিল পেয়েছো। এবার আমি আশা করব তোমরা মধ্যপদের যখন এনের মান জোড় সংখ্যা হবে তখন তোমরা যে কোনো অঙ্ক আসলে পারবে। তারপরেও আমি বইয়ের ইম্পর্টেন্ট যে অঙ্ক আছে সেটি তো সলভ করে দেখাবই। তো আমি জোড় সংখ্যার জন্য আমাদের সূত্র রেডি। এবার আমরা বিজোড় সংখ্যার জন্য দেখব। লক্ষ্য করো এনের মান বিজোড় সংখ্যা হলে মধ্যপদ কয়টি হবে এবং কী কী মধ্যপদ হবে সেগুলো এখন আমরা বোঝার চেষ্টা করব। বুঝে আমি আজকের ক্লাস সমাপ্ত করব। তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু ক্লাসে থাকো, আমি আশা করব তোমরা আমার সাথে সহযোগিতা করবে। এমনি প্রথম দিকে আমাদের একটু সাউন্ডের সমস্যার জন্য ক্লাসটা কিছুটা নষ্ট হয়ে গেছে, নাহলে আমাকে রিপিট না করলে হয়তো এত সময় সে জায়গায় আমরা পৌঁছে যেতাম। তো লক্ষ্য করো আমাদের সেই চেনা সূত্রটি আমি আবার লিখছি, কিউব ইকুয়াল টু এ কিউব প্লাস 3 এ স্কোয়ার এক্স প্লাস 3 এ এক্স স্কোয়ার প্লাস বি সরি এক্স এক্স বি কিউব মানে এক্স কিউব এক্স কিউব। তাহলে এখানে দেখো মধ্যপদ কয়টি, দেখো n ইকুয়াল টু 3, এটি হচ্ছে বিজোড়। পদ সংখ্যা 4টি, এটি হচ্ছে জোড়। তাহলে পদ সংখ্যা 4টি, এই পর্যায়ে মধ্যপদ 2টি, এই একটি মধ্যপদ আর এই একটি মধ্যপদ, মধ্যপদ 2টি। তাহলে প্রথম মধ্যপদ
প্রথম মধ্যপদটি কততম পদ? তাহলে লক্ষ্য করো, প্রথম মধ্যপদটি হচ্ছে দ্বিতীয় পদ। প্রথম মধ্যপদটি আছে, আমরা প্রথমটা নিয়ে আগে আলোচনা করি। প্রথম মধ্যপদটি আছে দ্বিতীয় পদ। দ্বিতীয় পদকে আমরা লিখতে পারি কিভাবে দেখো, দ্বিতীয় পদকে আমরা লিখি কি 1 + 1 তম পদ, তোমরা তো নিশ্চয়ই জানো। কিন্তু এটাকে আমরা কি করে লিখব দেখো, আমাদের n এর মান কত? 3 আছে। 3 - 1/2 + 1, এটি হচ্ছে, এই যে দেখো এই 1-এর হিসাবটা দেখো, এই 1-এর হিসাবটা এটি 3 - 1, n এর মান 3, তার থেকে 1 বিয়োগ, সেটাকে 2 দিয়ে ভাগ করব। কি হচ্ছে 3 - 1 = 2, 2/2 = 1 + 1, তম পদের যে +1 সেটি সবসময় আমাদের বহাল রাখবো। তাহলে এততম পদটি প্রথম মধ্যপদ, এততম পদ, তাহলে সেটা কি প্রথম মধ্যপদ। তাহলে এখন প্রথম মধ্যপদটি হবে, আশা করি লাইনটি জয়েন্ট হয়েছে। তাহলে সূত্রটা কি দাঁড়াচ্ছে? সূত্র হচ্ছে n এর মান জোড় সংখ্যা হলে, n এর মান, শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানাও প্লিজ। তোমরা দেখতে পাচ্ছ কি না আমাকে একটু জানাও। দেখো, দেখা যাচ্ছে, গুড সুষমা, ধন্যবাদ তোমাকে। আমি এই যে প্রথম মধ্যপদ দ্বিতীয় মধ্যপদটি পড়িয়েই আমি বুঝিয়ে আজকের ক্লাস শেষ করব, ততক্ষণ তোমরা ধৈর্য ধরে থাকবে প্লিজ। তাহলে n এর মান জোড় সংখ্যা হলে প্রথম মধ্যপদ হবে 2টি। তোমাদের কিন্তু এবছর যে পোস্ট পরীক্ষা হলে তোমাদের জন্য মধ্যপদের অঙ্ক খুব বেশি ইম্পর্টেন্ট। মধ্যপদ হবে 2টি। এক্ষেত্রে প্রথম মধ্যপদ হবে n - 1/2 তম + 1, n - 1/2 + 1 তম পদ। একটি হচ্ছে, দেখো জোড়ের জন্য n এর মান জোড়ের জন্য n/2 + 1, n এর মান বিজোড়ের জন্য প্রথম মধ্যপদ n এর থেকে 1 কম /2 + 1 তম পদ, এবং মধ্যপদ সমান সমান n - 1/2, অর্থাৎ NCR a² n - 1/2 প্লাস n - r, NCR a² n - এটিকে আমরা ব্র্যাকেটে আবদ্ধ করব, n - r × x⁴ n - 1/2। এটা হচ্ছে প্রথম মধ্যপদ। তোমার এটি মনে রাখার দরকার নেই, তুমি শুধু এই যে r এর মান হিসাবে n - 2 সেটি হিসাব করে বসাতে পারলেই তোমার অঙ্ক হয়ে যাবে। সঠিক তথ্য বসাতে পারলেই অঙ্ক হবে। এবার আসো দ্বিতীয় মধ্যপদ। তাহলে দ্বিতীয় মধ্যপদটা কি হবে আমরা উদাহরণ দিয়ে দেখাই। দ্বিতীয় মধ্যপদ কত? এখানে তৃতীয়, প্রথম দ্বিতীয় তৃতীয় পদটি, তাহলে এ জায়গায় আছে তৃতীয় পদ। তৃতীয়
পদ। তৃতীয় পদকে আমরা লিখি 2+1 তম পদ। এবার এইভাবে করেই আমরা 2+1 তম পদটা কিভাবে সাজাবো সেটি লক্ষ্য করো। 2+1 তম পদ। শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ তো? আমাকে একটু জানাবে। তো তৃতীয় মধ্যপদ দেখো কিভাবে হচ্ছে। তাহলে এন এর মান কত? 3+1 ভাগ 2 +1 তম পদ। তাহলে দেখো 3+1 মানে কি 4, 4 ভাগ 2 কত? 2। তাহলে আশা করি 2+1 তম পদটি বুঝতে পেরেছ। তাহলে সূত্র দাঁড়াচ্ছে কি দেখো 3+, আমি আবারও বলছি দ্বিতীয় মধ্যপদটি হচ্ছে তৃতীয় পদ এখানে। তাহলে এই সূত্রের জন্য তৃতীয় পদ বা এই বিস্তৃতির জন্য তৃতীয় পদ। তৃতীয় পদকে আমরা কিভাবে লিখি? 2+1 তম পদ। তাহলে 2+2 আমাদের কিভাবে অ্যাডজাস্ট করতে হবে? 3+1/2, আর এই +1 তো থাকবেই, তম পদ। তাহলে 3+, তাহলে সূত্র আমাদের কি দাঁড়াচ্ছে? তাহলে সূত্র দাঁড়াচ্ছে দেখো এন এর মান বিজোড় সংখ্যা হলে, এটা আমরা আগে লিখেছি, যেহেতু আমি মুছে ফেলেছি আমি আবার লিখছি, হলে মধ্যপদ হবে 2টি। তাহলে এই পর্যায়ে আমাদের দ্বিতীয় মধ্যপদ। তাহলে আমরা তো তাহলে এন এর মান বিজোড় সংখ্যা, তোমরা আসলে সূত্রটি লেখার সময় গোছিয়ে লেখার সময় এভাবে লিখবে, এন এর মান বিজোড় সংখ্যা হলে মধ্যপদ হবে 2টি। তারপরে লিখবে প্রথম মধ্যপদ, যেটি আমি একটু আগে ক্যালকুলেশনটি শেষ করেছি। প্রথম মধ্যপদ লেখার পরে তারপরে তোমরা এখানে লিখতে হবে হলে দ্বিতীয় মধ্যপদ। অতএব দ্বিতীয় মধ্যপদটি হবে কত? n+1 ভাগ 2 +1 তম পদ। তাহলে অতএব দ্বিতীয় মধ্যপদ সমান সমান NC, আর এর মান n+1/2 NCr (n - n+1/2) ইন্টু x⁴n+1/2। এটি হচ্ছে তাহলে এততম পদটি মধ্যপদ, আর মধ্যপদটি হচ্ছে এটা। এভাবে করে দুটো মধ্যপদ আমরা বের করতে পারবো। তোমাদের জন্য যে কয়ের প্রশ্ন হিসাবেও এটি আসতে পারে। যে কোনো অঙ্ক একটি দিয়ে তোমাকে বলতে পারে মধ্যপদ নির্ণয় করো বা মধ্যপদদ্বয় নির্ণয় করো। যদি এন এর মানের উপর ডিপেন্ড করবে, এন এর মান বিজোড় সংখ্যা হলে মধ্যপদ হবে 2টি, এন এর মান যদি জোড় সংখ্যা হয় তাহলে মধ্যপদ হবে 2টি। অর্থাৎ এন এর মান আমরা দেখেছি যে এন এর মান যত পদ সংখ্যা তার থেকে একটি বেশি, তাহলে সেই ক্ষেত্রে পদ সংখ্যা হয়, এন এর মান যদি জোড় হয় পদ সংখ্যা হয় বিজোড়, আর পদ সংখ্যা বিজোড় হলে মধ্যপদ হয় একটি। এন এর মান যদি বিজোড় সংখ্যা হয় তাহলে পদ সংখ্যা হয় জোড়, উল্টাটা হয়, আর সেই ক্ষেত্রে মধ্যপদ হয় 2টি। এন এর মান যে ধরনেরই জোড় সংখ্যা বিজোড় সংখ্যা হোক, বিজোড়ের জন্য মধ্যপদ একটি, জোড়ের জন্য মধ্যপদ 2টি। এন এর মান জোড়ের জন্য মধ্যপদ একটি, এন এর মান বিজোড়ের জন্য মধ্যপদ 2টি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি যে আমাদের ক্লাস টাইম অনেক হয়ে গিয়েছে, তোমরাও হয়তো অধৈর্য হয়ে গিয়েছো। তো আজকে আমি ক্লাসটা এ পর্যন্তই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং আমি আগামী ক্লাস থেকে এখানে যে শিখন ফলগুলো আছে, তো মোটামুটি শেষ আর একটি শিখন ফলে ছোট্ট একটি শিখন ফল বাকি আছে, সেটি হচ্ছে সাধারণ সমদূরবর্তী পদ। সমদূরবর্তী পদ শিখন ফলটি একটু বাকি আছে, তো সেটাই আমরা পড়াবো, এক সময় পড়িয়ে দিব। এটি এত গুরুত্বপূর্ণ নয় আমাদের। এটি আমি যদি শিখন ফলটি নাও পড়াই তাও অঙ্ক তোমরা পেরে যাবে, তাতে সমস্যা নেই, তবে আমি অবশ্যই পড়াবো। তো আমি আগামী ক্লাস থেকে এই প্রশ্নমালার অর্থাৎ প্রথম 5A বা 5.1 বইয়ের ভেদাভেদ অনুসারে যে অঙ্কগুলো আছে
সেই অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তোমরা অবশ্যই সবাই উপস্থিত থাকবে। তো যদি এর মধ্যে আমি তোমাদের এক্সট্রা ক্লাস নিতে পারি তাহলে আমি অবশ্যই তোমাদের নোটিশ করব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের কে আবারও বলছি, করোনার প্রকোপ দিন দিন বাড়ছে। তোমরা নিজেরা সব এতদিনে বুঝে গেছো যে এই করোনা থেকে মুক্তির উপায়টি কিভাবে চললে মানে আল্লাহ আমাদের রহম করতে পারেন। তারপরেও আল্লাহর ইচ্ছা সবই। তো আশা করি সাবধানতা তোমরা অবলম্বন করে চলবে। সচেতনতাই হচ্ছে করোনা থেকে মুক্তির প্রধান উপায়, এবং অবশ্যই যার যার ধর্ম অনুযায়ী প্রে করা, কারণ আমাদেরকে রক্ষা করতে পারেন একমাত্র আমাদের যে আমরা মুসলিম ধর্মের জন্য আল্লাহ, এবং অন্যান্য ধর্মের জন্য যে যেভাবে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে। তো আশা করছি তোমরা সেই দিকে খেয়াল রাখবে। সুস্থতাই সকল সুখের মূল। তো সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। পরবর্তী ক্লাসে শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। তোমাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ।